দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমাদের প্রত্যেকেরই কিন্তু বাজেট থাকে। বাজেট থাকে ব্যক্তিক পর্যায়ে, বাজেট থাকে পরিবারে, এবং বাজেট থাকে কিন্তু রাষ্ট্রেও। এবং আমরা জানি যে প্রতি অর্থ বছরে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়ে পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত একটা অর্থ বছরে কিন্তু একটা দেশেরও বাজেট থাকে, এবং প্রায়শই আমরা দেখি যে জুন মাসে সেই বাজেট ডিক্লারেশন আসে। অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম যে বাজেট, সেই বাজেটটা অপেক্ষা করছে। আমরা যতটা জেনেছি যে আগামী 2 জুন সেই বাজেট ডিক্লারেশন হবে। কিন্তু এই বাজেট ডিক্লারেশনের আগেই আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু যে উন্নয়ন বাজেট থাকে, সেই উন্নয়ন বাজেটে বেশ খানিকটা জায়গাতে কাটছাট করা হয়েছে। প্রায় 35,000 কোটি টাকার যে বাজেটে উন্নয়ন বরাদ্দ কমানোর ক্ষেত্রে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটা আমাদের কাছে এসছে। এবং প্রায় 10টা খাতে মোটা দাগে সেখানে কিন্তু বরাদ্দ কমেছে কিন্তু শিক্ষা এবং একই সঙ্গে স্বাস্থ্যেও এই কমাটা আজকেই হয়তো প্রধান উপদেষ্টার যে সভা হবে সেখানে হয়তো তার অনুমোদনও হতে পারে। কিন্তু তার আগেই আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টে এই বিষয় নিয়ে একটা আলোচনা করার প্রয়াস রেখেছি। বাজেটে কমছে বরাদ্দ, আর এই কারণে একজন অর্থনীতিবিদ আমাদের সঙ্গে আছেন, আমরা তাকে স্বাগত জানাতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান, অর্থনীতি সমিতির সভাপতি, ঠিক একই সঙ্গে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তাকে স্বাগত জানাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা ঠিক অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের সামনে জানাচ্ছিলাম যে প্রতি বছরে আমাদের যে বাজেটটা হয়, সে বাজেটটা আসলে প্রতি বছরই কিন্তু বাড়ে। এই বছরে আমরা দেখলাম যে বাজেট কমার একটা ইঙ্গিত ইতিমধ্যেই পেয়েছি, বিশেষ করে যে আমাদের উন্নয়ন বাজেট, সেই উন্নয়ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকার বাজেট কমে যাবে বা বরাদ্দ কমবে, এমন একটা আভাস আমরা ইতিমধ্যেই পেয়েছি। আজকেই হয়তো কোনো একটা সময় তার অনুমোদনও হবে, যেটা নিয়ে কথা হচ্ছে। তো শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে বাজেট আমরা ক্রমান্বয়ে প্রত্যেক বছরে বাড়তে দেখেছি, সেখানে উন্নয়ন বাজেট ইতিমধ্যেই যে কমার ইঙ্গিত পেয়েছে, মোট বাজেটও নিঃসন্দেহে কমবে। এই উন্নয়ন বাজেট কমে যাওয়া একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন, সেটাই শুরুতে জানতে চাই। সত্যি কথা বলতে আমি মানে বাংলাদেশ হওয়ার পরে আমি সবগুলো বাজেটই দেখে এসেছি আর কি। সবসময় বাজেটে বরাদ্দ বেড়েছে, কখনো কমেনি। তো এই সরকার যারা এই উদ্যোগটি নিয়েছে আর কি, আমি বলতে চাই আর কি যে এই সরকারটা একটা নতুনত্ব আছে, এটার তত্ত্বাবধায়ক সরকার, এবং জুলাই আগস্টের একটা বিপ্লবের পরে এই সরকার ক্ষমতায় এসেছে। তো সেই বিপ্লবের একটা স্পিরিট আছে। যদি সেই স্পিরিটের সাথে একত্বতা প্রকাশ করে তারা এটা করে থাকে আর কি, তাহলে আমার মনে হয় আর কি যে তারা নিশ্চয়ই অতীতের বাজেটে যে দুর্নীতি ছিল, যে অপচয় ছিল, অপব্যয় ছিল, সেগুলো তারা রোধ করে হয়তোবা এই কমার যে ইম্প্যাক্টটা আর কি, সেই ইম্প্যাক্টটা তারা মোকাবেলা করবে, সেই চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করবে। যদি তাই পারে আর কি, তাহলে দেশের কল্যাণ কমবে না, অর্থনীতিতে কোনোই ক্ষতি আসবে না, বরঞ্চ আরও উপকার হবে। আমি আবার রিপিট করতেছি কথাটা, দুর্নীতি, অপব্যয়, অপচয়। আমার একটা স্টাডি আছে, এই খাতে টোটাল বাজেটের 40% অর্থ চলে যায়। আচ্ছা, টোটাল বাজেট, ডেভেলপমেন্ট এবং রেভিনিউ বাজেট, অপচয়, অপব্যয় এবং দুর্নীতি, এই তিনটা খাতে আমাদের মূল বাজেটের 40% আসলে সেখানে ব্যয় হয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের 60% টাকা আমাদের যায়। তার মানে গত বছরের সাথে যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি এবং তারপরে যদি সেখান থেকে আমরা 40% বরাদ্দ কমিয়েও ফেলি, তাহলেও আপনি বলছেন যে মূল বাজেটে কোনো ইম্প্যাক্ট পড়বে না, মানব জীবনে কোনো ইম্প্যাক্ট পড়বে না। হ্যাঁ, যদি তারা এই তিনটে জিনিস প্রতিরোধ করতে পারে, দুর্নীতি, অপব্যয়, অপচয়। কিন্তু এটা কতটা সাহসিকতার সাথে তারা করতে পারবে, যদি করে আমি তাদেরকে সাধুবাদ জানাবো, এবং এটা দেশের অর্থনীতিতে একটা নতুন বিপ্লব আনবে, একটা নতুন ধারা আনবে। কতটা পারবে সেটা হয়তো প্রয়োগ করার সময় দেখা যাবে। কিন্তু আমি এই জায়গাতে একটা প্রশ্ন করতে চাই যে আমরা যতটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত তথ্যে আমরা দেখেছি যে আমাদের যে এডিপি বা যে উন্নয়ন বরাদ্দ, সেই উন্নয়ন বরাদ্দর ক্ষেত্রে যে প্রত্যেকটা খাত ওয়াইজ যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বারবার কথা হচ্ছিল যে আমাদের শিক্ষাতে বরাদ্দ বাড়ানো উচিত, আমাদের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যশিক্ষা, ঠিক একই সঙ্গে স্বাস্থ্যসেবা, দুটো খাতেই কিন্তু আমাদের বরাদ্দ বাড়ার কথা। এবং এখন যারা সরকারে আছেন কিংবা সরকারের নেপথ্যে যারা আছেন, সবাই কিন্তু এর আগে যখন সরকারে ছিলেন না, তখন কিন্তু এগুলো নিয়ে তারা কাজ করেছেন এবং তারা তখন ভোকাল ছিলেন। কিন্তু এবারে যে বরাদ্দর কথা প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই খাতগুলো কিন্তু প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই, যেখানে আমাদের পরিবহন খাত দেখলাম আমরা 1 নম্বর প্রায়োরিটিতে আছে। এটা কি আপনি কিভাবে দেখেন? শিক্ষা এবং স্বাস্থ্য দুইটাই একটা দেশের জন্য। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, স্বাস্থ্য হলো মানুষের স্বাস্থ্যের ভিত্তি। তো
তো এই দুইটা অবশ্যই খুব প্রায়োরিটি পাওয়া দরকার, কিন্তু অতীতে এগুলো প্রায়োরিটি পেয়ে আসছে এবং এইখানে যে টোটাল আউটলে যেটা হবে আর কি, টোটাল এক্সপেন্ডিচার যেটা হবে আর কি, সেটা কিন্তু কম নয়। তো এইখানে ঠিক একই কথা, শিক্ষা কিন্তু প্রচুর দুর্নীতি আছে, শিক্ষার দুর্নীতির কথাটা কেউ কোনো আসছে না। এখানে বই ছাপানো নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে। এই বছরও দুর্নীতি হচ্ছে এমন কথাও কিন্তু আলোচনায় আছে। আসছে, আলোচনায় আছে, দুর্নীতি কিন্তু বন্ধ হয় নাই। তো এই দুর্নীতি যদি এখান থেকে বন্ধ করা যায় আর কি, তাহলে আমার মনে হয় যে টাকাটা শিক্ষা পাবে, সেই টাকা দিয়ে অতীতের চেয়ে আরও বেশি অ্যাচিভমেন্ট অর্জন করা সম্ভব, আরও বেশি অর্জন আমাদের সম্ভব হবে। আমার কাছে যে তথ্য আছে স্যার, ঠিক স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই, স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতির কোনো শেষ নাই। শিক্ষাতে গত অর্থ বছরে ৩১,৫২৮ কোটি টাকার বরাদ্দ ছিল, এ বছরের প্রপোজালে আছে ২৮,৫৫৭ কোটি টাকা। ঠিক একই সঙ্গে স্বাস্থ্যতে গত বছরে ছিল ২০,৬৮২ কোটি টাকা। সেক্ষেত্রে এবছরে কিন্তু সেটা অনেকখানি কমিয়ে প্রপোজাল দেওয়া হচ্ছে, ১২.২৫% কমিয়ে ১৮,১৪৮ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা আছে। এই যে পরিমাণটা কমানো হয়েছে, আসলে কি সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেই জায়গাতে পৌঁছানো যাবে এত কমিয়ে? আমার সেই একই কথা আর কি, যে যদি এই স্বাস্থ্য এবং শিক্ষা খাতের দুর্নীতিটা বন্ধ করা যায়, অপচয় যদি বন্ধ করা যায়, অপব্যয় যদি বন্ধ করা যায়, তাহলে তো 40% আমাদের এমনি চলে আসবে। কিন্তু এটা করবে কে আসলে? মানে আমরা কিন্তু এই বছরই কিন্তু বলেছি, এবং সেটা করবে কে এবং কাদেরকে দিয়ে করানো হবে, সেই দায়িত্বটা যদি সরকার নিতে পারে আর কি, এবং সেটা যদি সরকার করাইতে পারে, তাহলে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্টই পাবো এটা কমানোর জন্য। আমি এটার সাথে যদি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে যখন কোনো উন্নয়ন বরাদ্দ হয়, তার মানে অনেক রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয়গুলো সেখানে যেমন থাকে, ঠিক একই সাথে অনেক মানুষের কর্মসংস্থানের বিষয়টাও থাকে। এবং আমরা যেহেতু অনেক মানুষকে কর্মসংস্থান দিতে পারছি না, আমাদের আন্ডার পভার্টি লাইনে অনেক মানুষ আছে, ফলে যখন আপনার উন্নয়ন বরাদ্দ কমবে, স্বাভাবিকভাবেই বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগটাও হারাবে। সেক্ষেত্রে এটা ভাইস ভার্সা কি আমাদের একটা নেতিবাচক প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, এমপ্লয়মেন্ট হয়তো কিছুটা কমে যেতে পারে আর কি, যদি আমরা আমাদের যে টাকাটা বরাদ্দ হবে সেটা যদি আমরা ইফিশিয়েন্টলি ব্যয় করতে না পারি, দক্ষতার সাথে যদি ব্যয় করতে না পারি, তো কিন্তু যদি দক্ষতা আমরা নিশ্চিত করতে পারি, আমাদের সেই কোয়ালিটি যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে হয়তো আমরা ওইটা ওভারকাম করতে পারবো। কিন্তু দ্যাট ইজ এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং জব। এই ম্যান পাওয়ার নিয়ে এবং এই অবকাঠামো নিয়ে সেটা কিভাবে করা হবে আর কি, সেখানে আমার মনে হয় সরকারের খুব স্ট্র্যাটেজিক্যালি কতগুলো মানে কর্মপন্থা তাদেরকে বের করে আনতে হবে, এবং এখানে তাদেরকে মানে মোটামুটি একটা বিপ্লবী পরিবর্তন আনতে হবে। যদি সেটা সম্ভব হয় এবং আনতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের এই যে এমপ্লয়মেন্ট কমে যাওয়ার যে আশঙ্কাটা, সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমি দু ধরনের প্রশ্ন করতে চাই। একজন হচ্ছে ব্যক্তি, আপনি এই দেশের একজন জনগণ হিসেবে, এবং একজন অর্থনীতিবিদ হিসেবে। আমাদের 10 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, এবং আমরা যে মটো নিয়ে, যে বিপ্লবী চেতনা নিয়ে আসলে এগিয়েছি, সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমাদের প্রত্যাশিত ছিল, সেই পরিবর্তনগুলো কিন্তু আসেনি। না আসার কারণে কারো কারোর মধ্যে কিন্তু হতাশাও তৈরি হয়েছে। সেই জায়গা থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে চ্যালেঞ্জটা নতুন করে বাজেটে গ্রহণ করা হচ্ছে, সেটার আসল বাস্তবায়ন সম্ভব হবে কিনা? আমি মনে করি যে এটা একটা বিপ্লবী সরকার, একটা বিপ্লবের পরে এই সরকারটা আসছে। অতীতের দুর্নীতি, টাকা পাচার থেকে শুরু করে যে অপকর্মগুলো হয়েছে আর কি, সেগুলো তো আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই সেটা সম্পর্কে অবহিত আছি। সুতরাং এই সরকার যখন এই কাজটা, এই চ্যালেঞ্জিং, ভেরি ভেরি চ্যালেঞ্জিং এই জবটা তখন হাতে নিছে, তখন কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতা এসে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। এবং সেই স্বৈর শাসন তারা হয়তো চলে গেছে, কিছু নেতা হয়তো চলে গেছে, কিন্তু তাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়ে গেছে, তাদের হাতে টাকার বস্তা আছে। এবং আপনি হয়তো জানেন আর কি, যে অনেকগুলো বোল্ট বিদেশ থেকে আসছে, বোল্ট আমদানি করা হয়েছে, ব্যাংকে তার সামান্য কিছু অংশ আছে, আর বাকিগুলো সব মানুষের বাসায়। এবং এই বোল্টগুলোর মধ্যে গোল্ড, ফরেন কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি বোঝাই করা আছে। এই টাকাগুলো তারা ব্যয় করতেছে, এই সরকারকে মানে করার জন্য, আনস্টেবল করার জন্য, সরকারকে ব্যর্থ করার জন্য। তার মানে আপনাকে আমাদেরকে একটু ধৈর্যের সাথে এই সরকারকে কিছু সময় দিতে হবে। এবং আমাদের সবাইকে, আমরা যারা দেশপ্রেমিক লোক আছি, এবং এই দেশের সাধারণ মানুষ কিন্তু দেশপ্রেমিক, মানে তারা সাধারণ মানুষ সম্পূর্ণ দেশপ্রেমিক, এবং আমরা যারা দেশপ্রেমিক আছি,
তাদেরকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আপনার যদি শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে যেহেতু আলোচনা আমরা করছি, ঠিক অন্যান্য খাত নিয়ে হয়তো আমরা সুযোগ পেলে আলোচনা করব, সেই জায়গা থেকে এসে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আসলে সংস্কারগুলো করা দরকার অথবা নিয়ন্ত্রণগুলো করা দরকার, যাতে করে আসলে বাজেটের সুফল পাওয়া যাবে? এই প্রশ্নটা রেখে আমরা একটা বিরতিতে যেতে চাই, তারপরে ফিরে এসে তার উত্তর খোঁজার চেষ্টা করব। শিক্ষা সম্পর্কে আমি একটু বলি, আমি তো শিক্ষায় দীর্ঘদিন কাজ করেছি। আমি মানে লেকচারার থেকে শুরু করে আমরা স্যার আপনার এই উত্তরটাই নেওয়ার চেষ্টা করব ব্রেক থেকে ফিরে আসার পরে। আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা বাজেটের যে বরাদ্দ কমছে সে নিয়ে আলোচনা করছি। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছি বাজেটে বরাদ্দ কমছে, এ নিয়ে কথা বলছেন আমাদের সঙ্গে অর্থনীতিবিদ এবং অর্থনীতি শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। আমরা তার সঙ্গে আলোচনায় আবারও ফেরার চেষ্টা করি। স্যার, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা করেছিলাম, আপনি হয়তো কিছুটা অ্যান্সারও দেওয়া শুরু করেছিলেন, যে আসলে মোটা দাগে যদি শিক্ষা এবং স্বাস্থ্য এই খাতে যদি বাজেট বরাদ্দ দিয়ে আসলে নিয়ন্ত্রণটা করা যায় তবে নিঃসন্দেহে ভালো কিছু হবে। কিন্তু আপনি এই ক্ষেত্রে কি পরামর্শ দিচ্ছেন? আমি যে কথা বলতেছিলাম আর কি, শিক্ষার দুর্নীতি আর কি, এখানে অনেকেই জানে আর কি, আপনি হয়তো শুনে থাকতে পারেন যে স্বৈর শাসন আমলে মাওসির ডিজি যারা ছিল, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি যারা ছিল আর কি, তাদের একটা টাকার বস্তা ছিল এবং অনেক শিক্ষক বদলির জন্য দরখাস্ত করে ফিরে গেছে, তার কলিগরা তাকে জিজ্ঞেস করছে, আমাকে তারা ফিডব্যাক দিচ্ছে আর কি, জিজ্ঞেস করছে যে তুমি কি দরখাস্ত করে দিয়ে এসছো, টাকার বস্তায় কিছু টাকা পয়সা ফেলে এসছো? কই না, আমি তো জানি না টাকার পয়সা। শিগগির যাও, টাকার বস্তা অমুক জায়গা আছে। এটা কখনো কখনো শিক্ষা ভবনেও থাকতো, আবার কখনো কখনো কোনো একটা নামকরা কলেজের নামটা আমি আর বলতে চাই না, সেই কলেজে থাকতো। এবং শিক্ষকরা যত পদোন্নতি পদায়নের ব্যাপারে ওই বস্তায় যতক্ষণ পর্যন্ত টাকা ফেলে না যাইতো ততক্ষণ পর্যন্ত তাদের পদোন্নতি পদায়ন হতো না। হ্যাঁ, এটা মানে সমস্ত শিক্ষকরাই জানে স্বৈর শাসন আমলে মানে মাউসির ডিজিট টাকার বস্তা। এটি কি স্যার এখন বন্ধ হয়েছে? এখন আমি শুনি নাই যে এখন আছে বলে, আমি জানি না আর কি। এবং এই পদগুলোতে তো শিক্ষকরাই অলংকৃত করতেন। হ্যাঁ, এবং তারাই এই কাজগুলো করতেন। হ্যাঁ, তারাই করতেন। এবং শিক্ষা প্রশাসন তো শিক্ষকরাই চালাইতেন। তো ওইখানে যে মাউসির ডিজি নিয়োগের ব্যাপারে আমি জানি আর কি, যে শিক্ষামন্ত্রী মহোদয় প্রথম যখন একজনকে ডিজি নিয়ে, নামটা আর বলবো না আর কি, আমার ডিজি হওয়ার কথা, আমি এক নম্বরে ছিলাম। আমি এসএসবি বোর্ডে তত্ত্বাবধায়ক সরকার হোসেন জিল্লুর রহমানের যখন ছিলেন, শিক্ষা উপদেষ্টা ছিলেন, তখন একটা লিস্ট নিয়ে এসএসবি বোর্ডে পাঠিয়ে গেছিলেন এবং সেই বোর্ডের যে লিস্টে পাঠাইছিলেন উনি, ওইখানে আমি ছিলাম 1 নম্বর। ওকে। এবং ওনারা ওইটা পাঠাইছেন মে মাসের 1 তারিখে, আর মে মাসের 6 তারিখে তারা মানে তথাকথিত নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা ছেড়ে চলে গেছেন। ফলে আমরা একটা জায়গাতে একটু ফিরতে চাই, হয়তো এই বিষয় নিয়ে আপনার সাথে শিক্ষার দুর্নীতি নিয়ে হয়তো আলাদাভাবে আলোচনা করা যাবে। আমরা যেহেতু বাজেটে আছি, আমরা বাজেট নিয়ে এই সময়কাল আলোচনাতে একটু ফিরতে চাই। যে বাজেটে আমরা জেনেছি মোটা দাগে যে বরাদ্দগুলো কমছে, এবং সেটা আমরা বিশেষভাবে আলোচনা করছি শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে, যেহেতু বেশি আলোচিত বিষয়টা। আপনি বলছিলেন যে 40% কম বরাদ্দ হলেও কোনো অসুবিধা নাই যদি দুর্নীতি রোধ করা যায়, ঠিক একই সঙ্গে সেটার প্রয়োগটাও কিন্তু বেশি জরুরি। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে কোন কোন জায়গায় মোটা দাগে সরকারের আসলে মনোযোগটা দেওয়া বেশি দরকার, যদি খাত ওয়াইজ বলতেন। ইনস্ট্যান্ট দিছি আর কি, তখন মানে আমাকে বাদ দিয়ে এসএসবি বোর্ডে আমার নামটা চাপা দিয়ে রেখে একজনকে এনে ডিজি করা হলো, সে জীবনে কোনোদিন তার ডিজি হওয়ার কথা না, এবং সে তার শিক্ষা জীবনের সর্বস্তরে 3rd ক্লাস পাওয়া, তাকে এনে 3 কোটি টাকা ঘুষ নিয়ে, এবং এই ঘুষ দেওয়ার জন্য এখানে লোক আছে। ওই ডিজি ক্যান্ডিডেট যে ছিলেন যিনি হলেন, উনি দিচ্ছেন না, উনি দেন নাই, কিন্তু এখানে অনেক বেনিফিশিয়ারিরা আছে যারা তার কাছ থেকে বেনিফিট নেবে, তারা টাকাটা সংগ্রহ করে দিয়ে দিয়েছে। পরে 2বার আবার কন্ট্যাক্ট দিছে, তখন দিছে আবার 6 কোটি 6 কোটি। এটা ইনস্ট্যান্স আমি বললাম আর কি। তো এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো যদি বন্ধ করা যায় শিক্ষা এবং স্বাস্থ্যের, তাহলে এই যে আমাদের কিছু কমে যাচ্ছে আর কি, এই কমাটা আমরা সম্পূর্ণরূপে ওভারকাম করতে পারবো। কিন্তু এখানে প্রশ্ন হলো
যে এইটা করার জন্য, এই যে দুর্নীতি, অপচয় এবং অপব্যয়, এই তিনটাকে প্রতিরোধ করার জন্য মানে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা বাজেটের যে কমে যাওয়া, আমরা বলছিলাম যে 35,000 কোটি টাকা কমেছে, কিন্তু আপনি বলছিলেন যে সেটা এর চেয়েও কমিয়েও বাজেটটা যদি প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায় তবে সেটার বেনিফিট পাওয়া যায়, যদি করা যায়। তো আমরা যদি মনে করি যে এই বাজেটের মধ্যে থেকেই আমাদের ভালো বেনিফিট পাওয়া যাবে, সেক্ষেত্রে যে জায়গাগুলোতে আমরা খাত ওয়াইজ দেখিয়েছি যে প্রত্যেকটা বরাদ্দ কমেও কিন্তু সে বাজেটটাকে নিয়ন্ত্রণ করে সফল প্রয়োগ করা যাবে, সেক্ষেত্রে মানে আপনার পরামর্শগুলো কোন কোন জায়গাতে যদি একটু আপনার মতো করে বলেন। এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে কতগুলো বোল্ড স্টেপ নিতে হবে। দুর্নীতি দমন করা, কোনো অপচয় যেন না হয়, কোনো অপব্যয় যেন না হয়, এগুলো যদি তাদের যে মেশিনারিস আছে সেগুলোর মাধ্যমে এবং সেটাকে শক্তভাবে তত্ত্বাবধান করে যদি করা যায় আর কি, তাহলে আমরা আরও ভালো ফলাফল পাবো। আমি এখানে একটা কথা বলি আর কি, যে আমরা বাংলাদেশের দুর্নীতি দমন কথাটা বলি, আমি কিন্তু দমন কথার সাথে কোনোভাবে একমত না। দমন মানে হলো চাপাই রাখা, যখনই চাপটা কমে যাবে তখন দ্বিগুণ সে আবার লাভ দিয়ে উঠবে, এবং অতীতে তাই হয়েছে। এই জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন উনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন, জিহাদ ঘোষণা করছিলেন, এবং বেশ কিছুদিন পর্যন্ত সে দমন করার একটা প্রক্রিয়া চলতেছিল আর কি, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি আর সেটাকে করে রাখতে পারেন নাই, নির্মূল করতে। আমার কথা হলো দুর্নীতি দমন না, এটাকে নির্মূল করার জন্য করা যাবে। নিঃসন্দেহে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, হয়তো অন্যদিন আরো বড় পরিসরে কথা বলা যাবে, সময় সংক্ষিপ্ত রয়েছে, সময় এসে বলছে যে আজকের মতো থামতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমি সকল দর্শককে এবং আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আমরা বাজেটে বরাদ্দ যেমন কমছে, কিন্তু এই কম বরাদ্দ নিয়েও কিন্তু ভালোভাবে তার বেনিফিট পাওয়ার সুযোগ রয়েছে। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো আমরা। সে পর্যন্ত আপনাদের ভালো থাকার প্রত্যাশা। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।